দীপ্ত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইফতেখার। শুরুতেই জানাবো নিটোল টাটা সংবাদ শিরোনাম। সারা দেশে ক্রেতা বিক্রেতায় জমজমাট কোরবানির পশুর হাট, দাম বেশ চড়া। পশু কেনার আগে তা সুস্থ সবল কিনা দেখে নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। রেল ও সড়ক পথে যাত্রীর চাপ, বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ। চলছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা, লাব্বাইক আল্লাহুম্মা ধ্বনিতে মুখর মিনা। لبيك اللهم لبيك لبيك لا شريك আর দুদিন পরই পবিত্র ঈদ উল আজহা। এরই মধ্যে সারা দেশে জমে উঠেছে কোরবানির পশুর হাট, চলছে বেচা কেনা, তবে দাম বেশি। এ বিষয়ে জানাতে রাজধানীর গাবতলী পশুর হাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মেহেদি হাসান। মেহেদি, এই মুহূর্তে ক্রেতা বিক্রেতার উপস্থিতি আর পশুর দাম বেশি কেন, কি বলছেন বিক্রেতারা? ইফতেখার, এখন পর্যন্ত আর 2 দিন বাকি আছে পবিত্র ঈদ উল আজহার, এবং কুরবানির পশু কেনার যে চাহিদা তা কিন্তু ইতিমধ্যে আমরা লক্ষ্য করতে পারছি। এবং আপনাকে পশু কেনার কথা যদি বলি, তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ক্রেতাদের চাহিদা থাকে হচ্ছে ছোট বা মাঝারি ধরনের গরু, কিন্তু গাবতলী হাটে আমরা কিন্তু সবচেয়ে বেশি সংখ্যক বড় গরু দেখতে পাচ্ছি। এবং এই বড় গরুগুলো এখন পর্যন্ত কিন্তু বেশিরভাগই অবিকৃত রয়ে গেছে, এবং ব্যাপারীরা বলছেন যে এখন পর্যন্ত বড় বড় শিল্পপতিরা বা যারা আপনার বড় লোকরা রয়েছেন, তারা আসলে এই হাটে এই বড় গরুগুলো দেখার জন্য এখন পর্যন্ত আসেনি বললেই চলে আর কি। আর আপনাকে যদি ছোট গরু বা মাঝারি গরু সম্পর্কে একটু বলি, তো ক্রেতাদের আসলে মূলত চাহিদাই থাকে ছোট বা মাঝারি ধরনের গরু, যার মূল্য প্রায় আপনার সর্বনিম্ন 70 বা 80 হাজার থেকে শুরু করে 1.5 লাখ বা 2 লাখ পর্যন্ত ছাড়িয়ে যায়। এবং এই পর্যন্ত গাবতলীর এটা হচ্ছে প্রথমের অংশ, এবং ভেতরের দিকে আমরা যতই যাই তত ছোট বা মাঝারি ধরনের গরুগুলো আমরা দেখতে পাচ্ছি। এবং এই গরুগুলোকে নিয়ে আসলে ক্রেতাদের একটা চাহিদা রয়েছে, এবং তারা মূলত এই ছোট গরুগুলোই কিনছেন। এবং এই বড় গরুগুলো যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু প্রায় 5 লাখ, 7 লাখ, 10 লাখ, 13 লাখ, 20 লাখ, 30 লাখ পর্যন্ত আমরা শুনেছি যে এই ধরনের বা এই মূল্যের গরু এই গাবতলী হাটে উপস্থিত রয়েছে। কিন্তু এখন পর্যন্ত এই বড় যেই গরুগুলো রয়েছে, এগুলো কেনার প্রতি কারোরই কোনো আগ্রহ এখন পর্যন্ত ব্যাপারীরা দেখতে পাচ্ছেন না। তাই তারা বেশ কিছুটা হতাশই বলা যায়। এবং ব্যাপারীরা বলছেন যে তারা এই শিল্পপতিরা যদি এই ঈদে এগিয়ে না আসে, তাহলে তারা যে আপনার এই পর্যন্ত ঢাকা গাবতলী পর্যন্ত যে গরুগুলো নিয়ে এসেছে, তাদের অনেকটা ক্ষতির সম্মুখীন হতে হবে। এবং আমি শুধু গাবতলী না, আপনার বনশ্রী এবং ইফতেখার। মেহেদি, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আপনি পশুর দাম সম্পর্কে বলছেন, একটু জানতে চাই যে আপনি গাবতলীর হাটে রয়েছেন, সেখানে ক্রেতা বিক্রেতার নিরাপত্তা কতটা নিশ্চিত করা হয়েছে? ইফতেখার, নিরাপত্তার জন্য এখানে শুরু থেকেই আমরা পুলিশের উপস্থিতি দেখতে পেয়েছি, এবং পুলিশ কন্ট্রোল রুম রয়েছে, তার পাশাপাশি র্যাবেরও উপস্থিতি রয়েছে। এবং এই গাবতলী হাটে যে ইজারা রয়েছে, এবার রয়েছে হচ্ছে মনোয়ার হোসেন ডিপজল, ওনার সাথেও আমরা কথা বলেছি। তো সাধারণ ক্রেতা যারা আছে, তাদের এখানে প্রবেশ থেকে শুরু করে টাকা আদান প্রদানের ক্ষেত্রে এবং সকল রকম এবং সব ধরনের আসলে এখানে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, যেন কেউই প্রতারণার সম্মুখীন না হয়। এবং জাল নোট, বিশেষ করে এই ঈদের হাটগুলোকে কেন্দ্র করেও কিন্তু একটি চক্র জাল নোট ছড়িয়ে দেওয়ার একটি প্রবণতা আমরা দেখেছি। এবং এই বিষয়টা নিয়েই সামনে হচ্ছে টাকার জাল নোট শনাক্তকরণ বুথ রয়েছে, তারা সেখান থেকে আসলে টাকাগুলো চেক করতে পারছে। এবং টাকা পরিশোধের যে বিষয়টা, তারা কিন্তু এখান থেকে হচ্ছে আপনার ব্যাংকের বুথেও জমা দিতে পারছে। বুথে যে তারা টাকা জমা দিয়ে একটি টোকেন নিচ্ছে, এই টোকেনটা হাসিলের যে ঘর রয়েছে সেখানে যে জমা দিলে তারা হচ্ছে এই ছাড়পত্রটা দিচ্ছে। এভাবে করে আসলে নিরাপত্তার সাথেই প্রত্যেকটি ক্রেতা এবং বিক্রেতা টাকা পয়সার লেনদেন সম্পন্ন করতে পারছে। এবং আপনি দেখতেই পাচ্ছেন, এখন রাত 11টা ছাড়িয়ে গেছে, গাবতলী পশুর হাটে কিন্তু এখন পর্যন্ত ক্রেতা
ক্রেতাদের সমাগম আমরা দেখতে পাচ্ছি এবং ব্যাপারী যারা রয়েছেন তারা কিন্তু এখন পর্যন্ত আশায় রয়েছেন যে তাদের গরুগুলো বিক্রি শেষ পর্যন্ত করে যেতে পারবেন। আজকে যেহেতু শুক্রবার, আর মাত্র 2 দিন বাকি রয়েছে, এখনো আগামীকাল এবং পরশুদিন এই দুটো দিন হাতে রয়েছে তাদের, এবং ব্যাপারীরা আসলে আশা করছে যে কুরবানির দিন পর্যন্ত হলেও তারা গরুগুলো বিক্রি করতে পারবে। ইফতেখার। দর্শক, রাজধানীর পশুরহাটের খবরাখবর জানাতে গাবতলী থেকে যুক্ত ছিলেন সহকর্মী মেহেদি হাসান। ঈদ যতই ঘনিয়ে আসছে, সারা দেশের বিভিন্ন পশুর হাটে হাক ডাক ততই বাড়ছে। দিনরাত পুরো দমে চলছে বেচা বিক্রি। হাটের নিরাপত্তার পাশাপাশি জাল নোট বিস্তার বন্ধে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ পশুর হাট হিসেবে পরিচিত বরগুনার আমতলীর ফেরিঘাট পশুর হাট। এই হাটে কুষ্টিয়া, ঝিনাইদহ, যশোর ও রাজশাহী সহ বরিশাল বিভাগের বিভিন্ন জেলা থেকে শতাধিক পাইকারি বিক্রেতা নিজেদের পশু নিয়ে এসেছেন। 50,000 থেকে 5 লাখ টাকার গরু উঠেছে হাটে। বাজারে খুবই দাম কই হাইটে যায়, বেচা কিনা হয় না। টোটালে গরুর দাম কয় না বাজারে? তুলনামূলকে দাম পাইনি দাদা। গরুর দাম ন্যায্য মূল্যে বেচা কিনা করতে। শেষ সময় জমে উঠেছে নওগাঁর পশুর হাটগুলো। তবে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ রয়েছে হাটের ইজারাদারদের বিরুদ্ধে। এদিকে হাটে পর্যাপ্ত নিরাপত্তার পাশাপাশি জাল টাকা পরীক্ষার জন্য বসানো হয়েছে নোট শনাক্তকারী মেশিন। হাটে যেন ক্রেতা বিক্রেতারা যেন প্রতারিত না হয়, সেজন্য আমাদের সাথে যে মেশিন আছে, মেশিনে জাল নোট শনাক্ত করা হয়। মেহেরপুরেও জমে উঠেছে কোরবানির পশুর হাট। এবার গরুর দাম ক্রেতাদের নাগালের মধ্যে আছে বলে জানিয়েছেন খামারিরা। ব্রাহ্মণবাড়িয়ার কসবা নবীনগর উপজেলার 22 মোজা এবং সদর উপজেলার পশুর হাটগুলোতে চলছে শেষ মুহূর্তের বেচাকেনা। হাটগুলোতে ভেটেরিনারি মেডিকেল টিম প্রস্তুত রেখেছে জেলা প্রাণী সম্পদ বিভাগ। এদিকে হাটে চাঁদাবাজি বন্ধ সহ জাল টাকার বিস্তার রোধে বিশেষ ব্যবস্থা নিয়েছে পুলিশ। এক হাটে যাওয়ার জন্য খামারিরা যেতে চায়, কিন্তু জোর জুলুম করে অনেক সময় আর এক হাটে নিয়ে নেয়। সেই ধরনের প্রবণতা যাতে কোথাও পরিলক্ষিত না হয়, সেটা আমরা দৃষ্টি রাখছি। সাভার পৌরসভা ও আশুলিয়ায় এবার 14টি অস্থায়ী পশুর হাট বসেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসব হাটে আসছে কোরবানির পশু। হাটে বড় গরু থাকলেও দেশি গরুর চাহিদা বেশি বলে জানান ব্যাপারীরা। নারায়ণগঞ্জের 5 উপজেলা ও সিটি কর্পোরেশন এলাকায় এবার মোট 91টি কোরবানির পশুর হাট বসেছে। বিভিন্ন জেলা থেকে দেশি গরু আসছে এই হাটগুলোতে, তবে দাম বেশি বলে অভিযোগ ক্রেতাদের। আফরিদ হাসান, দীপ্ত বার্তা কক্ষ। কোরবানির পশু কেনার আগে সেটি সুস্থ সবল কিনা তা দেখে নেওয়া উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, জাবর কাটা সহ সুস্থ পশুর বেশ কয়েকটি লক্ষণ রয়েছে। ঈদুল আজহার মূল অনুষঙ্গ পশু কোরবানি। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তথ্য মতে এবারের ঈদে সারা দেশে প্রায় 1,30,00,000 পশু প্রস্তুত রয়েছে, যা চাহিদার চেয়েও বেশি। বিরাট এই বাণিজ্যের সময়ে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী সক্রিয় হয়। বেশি লাভের আশায় কৃত্রিম উপায়ে স্টেরয়েড জাতীয় হরমোন প্রয়োগ করে গরু মোটা তাজা করেন। এতে প্রতারিত হন ক্রেতা। দেখা যায় ইনজেকশন মারা আপনার গরু মোটা তাজা করে। যেগুলা সুস্থ ওগুলার মুখ দিয়ে লাল আসবে না, কোনো হরান হবে না। সুস্থ গরু বোঝার উপায় আপনি ওই গরুর পিঠে থাপড় দিবেন, যদি সুস্থ থাকে গরুর শরীর কাঁপবো না। প্রাণী সম্পদ বিভাগের নির্দেশনা অনুযায়ী সুস্থ পশু চেনার কিছু উপায় হলো, পশু সর্বদাই সক্রিয় থাকবে, স্বাভাবিকভাবে খাবার খাওয়ার সঙ্গে প্রায়ই জাবর কাটবে, চোখ বড় উজ্জ্বল দেখাবে, সুস্থ পশুর পিঠের কুচ মোটা ও চামড়া টানটান থাকবে এবং সুস্থ পশুর গায়ে স্পর্শ করলে সে স্থানে প্রতিক্রিয়া দেখা যাবে। বিশেষজ্ঞরা বলছেন, সুস্থ পশু চেনার পাশাপাশি কোনো পশু অসুস্থ হলে তারও উপসর্গ রয়েছে। স্বাভাবিক চলাফেরা এবং কানগুলো খাড়া খাড়া, চোখ স্পষ্ট ক্লিয়ার, এবং আপনি যদি কোনো কিছু খাবার দেন দেখবেন যে খাওয়ার প্রতি রেসপন্ড করতেছে। কোনো একটা শব্দ করলেন দেখবেন যে সে একটু রেসপন্ড করতে, শব্দটা কোন দিকে হয় ওই দিকে কান খাড়া করে দেখবে। এইসব দেখে আমরা বলতে পারি যে গরুটা হেলদি। অসুস্থ পশুর মাংস খেলে জটিল রোগের আশঙ্কা রয়েছে বলেও জানালেন এই কর্মকর্তা। বিভিন্ন প্রক্রিয়ায় স্টেরয়েড দেওয়া হয়, ডেক্সামিথাসন, বিভিন্ন মিথাসন আছে, এগুলো দেওয়া হয়, দিয়ে মোটা তাজাকরণ করা হয়। সেই মোটা তাজাকরণ করা গরুগুলোকে নিয়ে কুরবানি করে খায়, তাহলে কিন্তু তাদের নানান রকম সমস্যা। একটা বড় সমস্যা হলো কিডনি ডিজিজ হতে পারে, ডাইজেস্টিভ প্রবলেম হতে পারে, আরও অনেক সমস্যা হতে পারে। এটা ডিপেন্ড করে কি মাত্রায় কি পরিমাণে সেই ডেক্সামিথাসনটা সে ইউজ করছে। পশু কেনার আগে শরীরের কোথাও ক্ষত আছে কিনা তা পরীক্ষা করার পাশাপাশি লেজ, মুখ, দাঁত, খুর এসবেরও যাচাই করে নিতে পরামর্শ দেন বিশেষজ্ঞরা। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা।
প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে এখন ঘরমুখো রাজধানীবাসী। এই যাত্রার তৃতীয় দিনে বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেন যাত্রীরা, কিন্তু এই অভিযোগ আমলে নিচ্ছে না কেউ। কমলাপুর থেকে প্রায় সব ট্রেনই ছেড়েছে সূচিবেনে। যাত্রীর চাপ থাকায় বগিতে উঠতে অনেককে ভোগান্তিতে পড়তে হয়। যেতে হবে বাড়ি, দরজায় ভিড়, তাই ট্রেনে ওঠার এমন উপায় বেশ ভালোই জানা যাত্রীদের। অন্যান্য ঈদের মতোই কমলাপুর রেল স্টেশনে সেই চিরচেনা রূপ। পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনে চড়তে জুয়েল সরকারের যুক্তি উড়িয়ে দেবার নয়। এখানে টিকিট আছে যতগুলো, তার চেয়েও মানে হয় 5 গুণ বেশি টিকিট ছাড়া যাত্রী আছে। তাদের চাপে আমরা তো ভিতর দিয়ে আসতেই পারতেছি না, দরজা দিয়ে আসতেই পারতেছি না, বাধ্য হয়ে জানালা দিয়ে ঢুকলাম। শুক্রবার ভোর থেকে কমলাপুরে যাত্রীর চাপ বাড়ে, তবে ট্রেনের সূচিতে কোনো হেরফের হয়নি। যাত্রীদের অভিযোগ যে একেবারেই নেই তা নয়। খুবই দুর্ভোগ আমাদের, মানে ব্যবস্থাপনার কোনো কিছুই ঠিক মনে হচ্ছে না। যে টিকিট ছাড়া এত লোক স্ট্যান্ডিং টিকিটে এত দূরের জার্নি আমরা যাব কিভাবে? আর এই গরমে খুবই খারাপ অবস্থা। উঠতে গিয়ে খুবই অবস্থা খারাপ হয়ে গেছে, আর বিশেষ করে মেয়ে মানুষের জন্য আরো বেশি ভয়ানক অবস্থা। কর্তৃপক্ষ বলছে সব অভিযোগের সমাধান রাতারাতি সম্ভব নয়। প্রত্যেকটা ট্রেনের মোট আসনের বিপরীতে অর্থাৎ মোট আসনের শতকরা 25% আসন টিকিট দেওয়া হয়। এই সাধারণ মানুষের কথা চিন্তা করে আমরা আমাদের সক্ষমতা সবটুকু ব্যবহার করেছি। আমাদের সক্ষমতা আন্তনগর ট্রেনে 33,500 টিকিট দেওয়ার, আমরা ইচ্ছে করলেই 34,000 লোককে টিকিট দিতে পারছি না। এবার টিকিট কালোবাজারি এবং ট্রেনের ছাদে ও ইঞ্জিনে যাত্রী পরিবহন হচ্ছে না বলে দাবি কর্তৃপক্ষের। বিমানবন্দর স্টেশনেও টিকিট ছাড়া কাউকে ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। সড়ক পথে যাত্রা ততটা ভোগান্তিহীন নয়। রাজধানীর গাবতলী ও মহাখালী বাস টার্মিনালে টিকিটের সংকট না থাকলেও বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ রয়েছে, যদিও তা মানতে নারাজ পরিবহন কর্তৃপক্ষ। টিকিট নিলাম টুল গাড়ির ভেতরে, মানে সিট নাই, অতিরিক্ত জ্যাম গাড়িতে। এখন টুলে কাটছে না, ভেতরে 600 টাকা নিচ্ছে। 650 টাকা নিতে, 750 টাকা নিয়েছে, 100 টাকা বাড়ছে। এখন ঈদ সামনে তো। হ্যাঁ, আমি 3 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতেছি এবং ময়মনসিংহ যাচ্ছি, ভেতরে টিকিট পাচ্ছি না। 500 টাকা 400 টাকা যাবেন নাকি, তিনটা খালি 2টা খালি এরকম করতেছে। স্বাভাবিক বাজারে আমরা গাড়ি ছাড়তাম 12 টিপ 13 টিপ, এখন আমাদের সেখানে গাড়ি ছাড়তেছে আমরা 6 থেকে 7 টিপ। আমাদের 1 টাকাও বেশি নেই না, আমাদের ভাড়া 330 টাকা। ঘরে ফেরা মানুষের সার্বিক পরিস্থিতি সরজমিনে দেখতে টার্মিনালগুলো পরিদর্শন করেন বিআরটি এর চেয়ারম্যান। জানান যাত্রী হয়রানি বন্ধে তারা সতর্ক আছেন। আজকে আমি যে টার্মিনাল ঘুরে মাত্র একটা কাউন্টারে ভাড়া ছাড় পাই না, সেই জন্য জরিমানা করা হয়েছে। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। এবারের ঈদ যাত্রা এখন পর্যন্ত স্বস্তিকর পর্যায়ে আছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, সড়কে এখন চাপ আছে, তবে যানজট যাকে বলে তা নেই। তিনি জানান, দেশের সবচেয়ে ভালো সড়ক এই সরকারের সময়ই হয়েছে। ফিরতি পথে দুর্ঘটনা রোধে সরকার আরও মনোযোগী হচ্ছে বলে জানান ওবায়দুল কাদের। বাংলাদেশে ঈদ যাত্রা স্বস্তিকর হয়েছে। মানুষ স্বস্তির সঙ্গে গত ঈদুল ফিতরেও ঘরমুখো মানুষ ঈদ যাত্রায় স্বস্তি পেয়েছেন। কোরবানির ঈদের আগ মুহূর্তে চড়া মশলার বাজার, দামের ঊর্ধ্বগতিতে এগিয়ে এলাচ। খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে কেজি প্রতি সর্বোচ্চ 4,000 টাকা। এছাড়া আদা রসুনের দামও চড়া। ঈদ উৎসবে মাংস ভোজন একটি সাধারণ বিষয়। ঘরে ঘরে যার যার সাধ্যমতো চলে এর আয়োজন। বিশেষ করে কুরবানির ঈদে মাংসই থাকে অন্যতম উপকরণ। এই মাংস রান্নায় বেশি দরকার মশলার, কিন্তু দামে ক্রেতার স্বস্তি মিলছে কই। এলাচের দাম প্রকারভেদে 3,600 থেকে 4,000 টাকা। জিরা 700 থেকে 800 টাকায় বিক্রি হচ্ছে। জিরা ছিল 600 টাকা, এখন 700। যে এলাচি ছিল 1 মাস আগে আপনি 3500, এলাচি 4,000। যে এলাচি ছিল 2200-2300, এলাচি 3500। মশলা তো অনেক দাম, যেমন 4,100 টাকা কেজি এলাচ, এখন এই যে 210 টাকার এলাচ কিনলাম, এ তো হাতের নাগালে বাহিরে। বাজারে এখন দেশি পেঁয়াজই বেশি বিক্রি হচ্ছে। বাজার ভেদে 85 থেকে 90 টাকা কেজি দরে সেই পেঁয়াজ বিক্রি হতে দেখা গেছে। আদা রসুনের দামও বেড়েছে মান ভেদে। আদার দামটা ব্যাপক বাড়ছে। আদা আগে বিক্রি করতাম, চায়নাটা হচ্ছে আপনার 260 টাকা, এখন বর্তমানে 300 টাকা বিক্রি করতেছি। আর বার্মাটা বিক্রি করতাম আগে 240, এখন 300 টাকা। যারা সালাদ খেতে পছন্দ করেন তাদের শসা কিনতে গুনতে হবে 120 টাকা পর্যন্ত। পাল্লা দিয়ে বেড়েছে কাঁচামরিচের দামও। কাঁচামরিচ 180 টাকা কেজি আর হলো 200 টাকা কেজি।
মানে আগের তুলনা প্রতি কেজিতে 20-30 টাকা বেড়ে গেছে। বর্তমানে শসা 100 টাকা করে বিক্রি হইতেছে। এখন বর্তমানে আজকে কিনতে এসে দেখলাম শসা হলো 100 টাকা, টমেটো হলো 110-120। তো এই জন্য আমি নিজে এবার শসা এবং টমেটো আমি বয়কট করলাম। আগের দামেই স্থিতিশীল রয়েছে পোলাও চাল, চিনি ও সেমাইয়ের দাম। না আগের রেডি আছে, কিন্তু বাড়ও নাই কমও নাই বর্তমানে। না সেমাই আগের রেটেই আছে, যেগুলো গত ঈদে একটু বেশি ছিল, এবার একটু ডাউন রেটে আছে। কারওয়ান বাজারে শুক্রবার গরু ও খাসির মাংসের দাম গত সপ্তাহের মতোই রয়েছে, তবে বেচাকেনা কম বলে জানান বিক্রেতারা। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। দর্শক, সংবাদের শেষ অংশে থাকছে হংকংয়ের ড্রাগন বোট ফেস্টিভ্যাল নিয়ে একটি প্রতিবেদন। চলে যাচ্ছি পরের সংবাদে। শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। হাজিরা আজ মিনায় অবস্থান করবেন। সেখানে নামাজ সহ ইবাদত বন্দেগীর মাধ্যমে সময় কাটাবেন তারা। হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত 17 বাংলাদেশির মৃত্যু হয়েছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা প্রান্তর। সৌদি আরবের মক্কায় সমবেত সারা বিশ্বের লাখো মুসলমান মিনায় পৌঁছেছেন। মিনামুখী পুরো রাস্তায় নামে হজ যাত্রীদের স্রোত। বাসে, গাড়িতে, এমনকি হেঁটেও মক্কা থেকে 9 কিলোমিটার পথ পাড়ি দেন মুসল্লিরা। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু হয় এ যাত্রা। 8 জিলহজ অর্থাৎ শুক্রবার মিনায় সারাদিন থাকবেন হজ পালনকারীরা। এরপর 9 জিলহজ আরাফাতের ময়দানে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করবেন। সন্ধ্যার পর মুজদালিফার উদ্দেশ্যে রওনা করবেন। সেখানে রাত্রি যাপন ও পাথর সংগ্রহ করবেন তারা। 10 জিলহজ ফজরের নামাজ আদায় করে মুজদালিফা থেকে আবার মিনায় ফিরে আসবেন হাজিরা। এরপর বড় শয়তানকে পাথর নিক্ষেপ, কুরবানি ও চুল ছেটে স্বাভাবিক পোশাকে মক্কায় কাবা শরীফ তাওয়াফ করবেন হাজিরা। 10 জিলহজ কুরবানি শেষে আরও 2 দিন থাকে হজের বিভিন্ন আনুষ্ঠানিকতা, অর্থাৎ হজ সম্পূর্ণ করতে সব মিলে সময় লাগে 5 দিন। চলতি বছর আরাফাতের ময়দানে হজের খুতবা দিবেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ডক্টর মাহের বিন হামাদ বিন মুয়াক্কাল আল মুয়াইকিলি। একই সঙ্গে মসজিদে নামিরাতে নামাজও পড়াবেন তিনি। এবারই প্রথম বাংলাদেশ সহ বিশ্বের 50টি ভাষায় অনুবাদ করা হবে পবিত্র হজের খুতবা। নাদিরা জাহান, দীপ্ত বার্তাকক্ষ। বাস ট্রেনের পাশাপাশি লঞ্চেও এখন ঘরমুখো যাত্রীর চাপ। তবে এবছর ঢাকার সদরঘাটে আগের চিরচেনা ভিড় নেই। আজ বেশিরভাগ লঞ্চ ছেড়েছে কিছুটা দেরিতে। ঈদ সামনে রেখে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘরমুখো মানুষের ভিড়। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নদীপথে ঢাকা ছাড়ছেন অনেকে। চাঁদপুর, বরিশাল ও ভোলা যাওয়ার অপেক্ষায় সারি সারি লঞ্চ। নিম্ন ও মধ্যম আয়ের মানুষই বেশি যাচ্ছেন লঞ্চে। সড়ক পথের চেয়ে তুলনামূলক ভাড়া কম ও যাত্রা আরামদায়ক হওয়ায় নৌপথে যাত্রীর চাপ বাড়ছে। ভেতরে জায়গা না পেয়ে ঝুঁকি নিয়ে অনেকেই উঠছেন ছাদে। তবে লঞ্চ সময় মতো না ছাড়ায় ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। বাড়িতে যেহেতু পৌঁছতেই হবে, তার জন্য আমরা ছাড়তে পাই আর যেখানেই পাই, আর আমাদের যেতেই হবে। ছেলে সন্তান আছে, চাওয়ার জন্য যাইতে আছি। গরমে অতিষ্ঠ হয়ে গেছি, জায়গা পাইতেছি না। লঞ্চের ভিতরে উঠছি, ওইটা আবার নামে গেছি, জায়গা নাই, এক বিন্দু পরিমাণ খাওয়ানোর মতো জায়গা নাই। লঞ্চ কর্তৃপক্ষ বলছে এবছর প্রত্যাশা অনুযায়ী যাত্রী নেই, তারপরও নির্ধারিত ভাড়াই নেওয়া হচ্ছে। সেই তুলনাভাবে যাত্রী এখনো ততটা আমরা পাই নাই। ভোলা রুটে পর্যাপ্ত পরিমাণ লঞ্চের সংখ্যা বেড়ে গেছে, যার কারণে ভাগে ভাগে হয়ে গেছে লঞ্চে, মানে তুলনামূলক অনেক যাত্রী কম এখন। সংশ্লিষ্টরা জানিয়েছেন ঈদ উপলক্ষে ঢাকা ছাড়ছে 90টি লঞ্চ। একই সংখ্যক লঞ্চ বিভিন্ন স্থান থেকে সদরঘাটে আসবে। নারীর টানে বাড়ি ফিরতে এভাবেই লঞ্চের ছাদে করে ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছেন অনেকে। সবার একটাই উদ্দেশ্য, প্রিয় মানুষটির সাথে উদযাপন করবেন পবিত্র ঈদুল আজহা। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। দর্শক, পশুর হাটের খবর নিয়ে এবার খুলনা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী ইয়াসিন আরাফাত।
আরাফাত, খুলনায় পশুর সরবরাহ ও দাম কেমন দেখছেন? গত 10ই জুন পশুর হাটের বেচাকেনা শুরু হলেও মূলত হাটটি জমে ওঠে নাই। আজ শুক্রবার থেকে হাটে কিছুটা বেচাকেনা শুরু হয়েছে এবং আগামীকাল শনিবার থেকে হাটে হয়তো বা পূর্ণদমে বেচাকেনা শুরু হবে। এটি দক্ষিণ পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ হাট হলেও আমরা প্রতি বছর দেখি যে 80 থেকে 90,000 পশু এই হাটে বেচাকেনা শুরু হয় এবং এই হাটের যে পশু ইতিমধ্যে আমরা যেটি জানতে পেরেছি সকাল আজকে রাত 10:30 পর্যন্ত কিন্তু মাত্র 310টি গরু বিক্রি হয়েছে এবং 184টি ছাগল বিক্রি হয়েছে। ইতিমধ্যে যে রাজস্ব আদায় হয়েছে সেটির পরিমাণও কিন্তু যথাসামান্য, মাত্র 17,44,000 টাকার রাজস্ব হয়েছে। তবে আমরা যতটুকু জানি যে এই হাট দীর্ঘদিন ধরে পরিচালিত হলেও হাটের একটি আলাদা কমিটি থাকে, কিন্তু সেই কমিটির পরেও মেয়র মহোদয় কিন্তু নিজে হাট তদারকি করে থাকেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। আমরা তার কাছে জানতে চাবো যে হাটের সর্বশেষ এবং অবস্থা সেই কিন্তু একেবারে নিচে সশরীরে প্রতিদিনই আসেন হাটে এসেই কিন্তু তিনি তার হাটের যে সার্বিক অবস্থা সেটি দেখেন। আমরা একটু মেয়র মহোদয়ের কাছে জানতে চাই যে এর মধ্যে হাট শুরু হয়েছে এবং আমরা প্রতিবারই দেখি অত্যন্ত সুশৃঙ্খল ভাবে এই হাটটি প্রতিষ্ঠিত হয়। এইবারে হাটের পরিস্থিতিটা কেমন হবে? হাটের পরিস্থিতি সবচেয়ে ভালো, তার কারণ আগে আমাদের কাছে রাস্তাঘাট ছিল, এবার আমরা সমস্ত রাস্তাঘাট আমরা পাচ্ছি এবং সব ঢালাই রাস্তা এবং পরিষ্কার দিকে পরিচ্ছন্ন সমস্ত কিছু এবার একটা সুন্দর পরিবেশ এবং এখানে আমি মনে করি যে কিষানের সমস্ত সমাজের এবারে হাট ভালো এবং পরিচ্ছন্ন যারা দায়িত্ব দিয়েছে তারাও ভালো কাজ। দর্শক, দুঃখিত, কারিগরি ত্রুটির কারণে আমাদের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। সহকর্মী ইয়াসিন আরাফাত আমাদের সঙ্গে যুক্ত ছিলেন খুলনা থেকে। কোরবানির ঈদ সামনে রেখে এখন ব্যস্ত সময় পার করছেন দিনাজপুরের কামার সম্প্রদায়। ঈদ যত ঘনিয়ে আসছে পশু কোরবানির সরঞ্জামাদির চাহিদা ততই বাড়ছে বলে জানান কারিগররা। হাপড়ের আগুনে লোহা গলিয়ে আর হাতুড়ি দিয়ে পিটিয়ে তৈরি হচ্ছে নানা আকৃতির দা, বটি, ছুরি, চাপাতি সহ পশু কোরবানির নানা সরঞ্জাম। ঈদ ঘনিয়ে আসায় কারিগরদের যেন দম ফেলার সময় নেই। ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলছে এই কার্যক্রম। সারা বছর তেমন কাজ না থাকলেও ঈদ এলেই ব্যস্ততা বেড়ে যায় কয়েক গুণ। কুরবানির জন্য যে যাবতীয় সেটটা লাগে আর কি, এগুলো তৈরি করছি। আমরা প্রচুর ব্যস্ততা, মানে খাওয়ার সময়টা পর্যন্ত পাই না, একটার পর একটাও এখন কাজ আসতেই থাকবে। গত বছর থেকে আমাদের একটু এবার বছরে একটু কাজ কাম আলাদা হালকা, সে পুরাতন কাজ দিয়ে এগুলো দিতে হয়, ডেলিভারি দিতে হয়। দিনাজপুর সদরে সড়কের পাশের এই কামারশালায় নতুন দা, বটি তৈরির পাশাপাশি অনেকেই এসেছেন পুরাতনগুলো শান দিতে। এটা নষ্ট হয়ে গেছিল, গেলবারে কাটার সময় ভাঙে গেছে, এই জন্য এবার নিয়ে আসছি এটা ঠিক করার জন্য। আমি এটা চামচিলা চাকু নিছি আর এটা ছুরি নিছি, এতটুকু। এটা কুরবানির পশু জবাই করার জন্য। কুরবানির সময় তো এগুলো খুব প্রয়োজনীয় জিনিস, তো বাজারে নিতে আসলাম, কয়েকটা দোকান ঘুরতেছি, দেখতেছি, ফিরতেছি, তো আগের তুলনায় মোটামুটি দাম খুব একটা বেশি নাই। তবে লোহা ও কয়লা সহ প্রয়োজনীয় কাঁচামালের দাম বৃদ্ধি এবং সরবরাহ কম থাকায় ছুরি, চাপাতি, দা, বটির দাম বেড়েছে। চাপাতি 400 থেকে 500 টাকা, বড় ছুরি 600 থেকে 700 টাকা এবং ছোট ছুরি 50 থেকে 120 টাকায় বিক্রি হচ্ছে। দীপ্ত, বার্তাকক্ষ। সরকারি বিভিন্ন সেবা সংস্থার অফিসে সাংবাদিক প্রবেশের নিষেধাজ্ঞা, বিধিনিষেধ ও কড়াকড়ি আরোপিত হচ্ছে। সাংবাদিক নেতা ও বিশিষ্টজনেরা মনে করছেন এতে প্রশ্রয় পাবে দুর্নীতি, বাধাগ্রস্ত হবে গণতান্ত্রিক চর্চা। জনগণের টাকায় পরিচালিত সরকারি প্রতিষ্ঠানের দুর্নীতি ঢাকতে এমন সিদ্ধান্ত বলে মনে করছেন তারা। গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয়। নানা অসঙ্গতি তুলে ধরে মুক্ত গণমাধ্যম জবাবদিহিতার মুখোমুখি করে দুর্নীতিবাজদের। কিন্তু অনেক সময় সব দেশেই বাধা পায় মুক্ত সাংবাদিকতা। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সাংবাদিকদের প্রবেশে বিধি নিষেধ দেয়।
পুরো প্রোগ্রাম আমরা কভার করব। যখনই মাননীয় গভর্নর কথা বলবেন আমরা এটা বয়কট করার চেষ্টা করব। প্রায় একই অবস্থা দেশের সব মেডিকেল কলেজ, সরকারি সেবা প্রতিষ্ঠান সহ বেসরকারি অনেক সংস্থাতেও। অথচ সরকারি অফিস চলে জনগণের ট্যাক্সের পয়সায়। পৃথিবীর প্রত্যেকটা সরকার জনগণের থেকে তথ্য লুকাতে চায়। সাংবাদিকতার দায়িত্ব হচ্ছে সেটাকে টেনে বের করে এনে হাটে হাড়ি ভেঙে দেওয়ার নাম হচ্ছে সাংবাদিকতা। হাসপাতালে তাদেরকে আটকানো হয়েছে, অনেক বড় এনজিও, কর্পোরেট প্রতিষ্ঠান তারা ঢুকতে দিচ্ছে না। তাই আমি মনে করি সাংবাদিকতার কিংবা প্রেসের যে স্বাধীনতার জন্য এটা খুবই দুঃখজনক। পেশাদার সাংবাদিকদের জন্য বাংলাদেশ একটা কঠিন জায়গায় পরিণত হয়েছে। মত প্রকাশের জায়গা সংকুচিত হয়ে আসছে, কোনো কোনো ক্ষেত্রে একেবারে স্তব্ধ হয়ে যাচ্ছে। আজকে গণমাধ্যমের স্বাধীনতাটা দাঁড়িয়েছে মালিকের স্বাধীনতায়, সাংবাদিকের স্বাধীনতায় দাঁড়ায় নেই। সংশ্লিষ্টরা বলছেন অফিসিয়াল সিক্রেসি আইনের দোহাই এবং তথ্য অধিকার আইনের অপব্যবহার করে তথ্য গোপন করা বা তথ্য না দেওয়ার অপচেষ্টা স্পষ্টত নাগরিক অধিকারের লঙ্ঘন। আমলারা রাষ্ট্রের মালিকানা পেয়েছে বলে তারা আজকে এত অধ্যত্ত আচরণ করতে পারছে, গণমাধ্যমের সাথে মত প্রকাশের স্বাধীনতাকে তারা এইভাবে কেড়ে নিতে পারছে। এক ধরনের ভয়ের সংস্কৃতি তৈরি হচ্ছে এবং এক ধরনের সেন্সরশিপ আরোপ করার চেষ্টা কিন্তু হচ্ছে। এই গণমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা চলছে, কখনো আইনের মাধ্যমে। আমরা ডিজিটাল নিরাপত্তা আইন দেখেছি, সাইবার সিকিউরিটি আইন দিয়েছি। এই আইনে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন কিন্তু সাংবাদিক সমাজ। সাম্প্রতিক বছরগুলোই সাংবাদিক ভোগান্তির আরেক নাম ঊর্ধ্বতনদের অনুমতি। বড় কর্তার অনুমতি না থাকার অজুহাতে ইদানিং তথ্য লুকান আইন শৃঙ্খলা বাহিনী সহ অনেকে। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা। রাশিয়ার জব্দ করা সম্পদ থেকে ইউক্রেনকে $50 বিলিয়ন সহায়তা দিতে রাজি হয়েছে G7 দেশগুলো। স্থানীয় সময় বৃহস্পতিবার দক্ষিণ ইতালির পুগলিয়াতে G7 শীর্ষ সম্মেলনে যৌথ সংবাদ সম্মেলনে কথা জানান দেশগুলোর নেতারা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, $50 বিলিয়ন ঋণ ইউক্রেনের কাজে লাগানো হবে এবং রুশ প্রেসিডেন্ট পুতিনকে বার্তা দেওয়া হবে যে পশ্চিমারা থেমে যাচ্ছে না। এই অর্থ বছরের শেষ নাগাদ পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। এদিকে G7 শীর্ষ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন দুই দেশের মধ্যে 10 বছর মেয়াদী একটি দ্বিপক্ষীয় নিরাপত্তা চুক্তিতে সই করেছেন। বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে কাল সকালে নেপালের মুখোমুখি হবে সাউথ আফ্রিকা। কিংসটাউনে ম্যাচ শুরু ভোর 5:30টায়। আরেক ম্যাচে সকাল 6:30টায় উগান্ডার বিপক্ষে লড়বে নিউজিল্যান্ড। এবারে বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের নাম নিউজিল্যান্ড। সি গ্রুপ থেকে ওয়েস্ট ইন্ডিজের পর আফগানিস্তানও সুপার 8 নিশ্চিত করে ফেলায় নিউজিল্যান্ডের বিদায় নিশ্চিত হয়ে গেছে। 2015 থেকে 2023 সালের মধ্যে ওয়ানডে ও টি20 মিলিয়ে হওয়া 6 বিশ্বকাপের সব কটিতে সেমিফাইনাল খেলা একমাত্র দল নিউজিল্যান্ড। তবে এবারের গন্তব্য গ্রুপ পর্বেই থেমে গেছে। আরেকদিকে টানা 3 জয়ে সুপার 8 নিশ্চিত করে নিয়েছে সাউথ আফ্রিকা। এখন শেষ ম্যাচে নেপালের বিপক্ষে জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াই লক্ষ্য প্রোটিয়াদের। আর 2 ম্যাচ খেলে এখনও জয়ের দেখা পায়নি নেপাল। বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ম্যাচটি। এতে কপাল পুড়ল পাকিস্তানের। 1 পয়েন্ট নিয়ে সুপার 8-এ জায়গা নিশ্চিত করল যুক্তরাষ্ট্র। প্রায় 4 ঘন্টার বৃষ্টির পর অবশেষে ম্যাচ রেফারি খেলা বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন। এবার একটি ভিন্ন রকম খবর। চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকং শহরটিতে সারা বছর ধরেই পর্যটকের ভিড় লেগে থাকে, আর তাদের বিনোদনে থাকে নানা আয়োজন। তেমনই একটি আয়োজন ড্রাগন বোট ফেস্টিভ্যাল। রাতের আকাশে আলোর ঝলকানি, আর এই আয়োজনে মুগ্ধ দর্শনার্থীরা। 10 জুন ঐতিহ্যবাহী ড্রাগন বোট ফেস্টিভ্যালের আয়োজন করা হয়। এতে ব্যবহার করা হয় 1000 ড্রোন। মনোমুগ্ধকর এই আয়োজন উপভোগ করতে নদীর পাড়ে ভিড় করেন শত শত দর্শনার্থী। এক কথায় অসাধারণ।
এই প্রথম আমি চমৎকার আয়োজন উপভোগ করলাম। আমি আবারও এখানে আসতে চাই। আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। দারুণ আয়োজন। আমি অনেক আতশবাজি লাইটিং দেখেছি, কিন্তু এটি অসাধারণ। ঐতিহ্যগতভাবে চীনা ক্যালেন্ডারে পঞ্চম মাসের পঞ্চম দিনে ড্রাগন বোট ফেস্টিভ্যাল আয়োজিত হয়। শ্বাসরুদ্ধকর ড্রোন শো ছাড়াও উৎসবে ড্রাগন বোট রেস, আতশবাজি প্রদর্শন সহ নানা আয়োজন হয়ে থাকে। নাদিরা জাহান, দীপ্ত বার্তাকক্ষ। আর এর সঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ। যাওয়ার আগে নিটোল টাটা শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সারা দেশে ক্রেতা বিক্রেতায় জমজমাট, কোরবানির পশুর হাট, দাম বেশ চড়া। পশু কেনার আগে তা সুস্থ সবল কিনা দেখে নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। রেল ও সড়কপথে যাত্রীর চাপ, বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ। চলছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা, লাব্বাইক আল্লাহুম্মা ধ্বনিতে মুখর মিনা। এই ছিল এখনকার মতো। আমি মোহাম্মদ ইফতেখার বিদায় নিচ্ছি। দর্শক, তথ্য বিনোদনের আরও খবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। শুভরাত্রি।